হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অ্যাপোথেকারি ডায়েরিজ এর সিজন 1 এর 22 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুতেই আমরা চলে যাই জিট প্যাভিলিয়নে, আর সেখানে দেখি আমাদের মাও মাওকে। সে লক্ষ্য করে যে কনসর্ট গিয়োকুও প্রেগনেন্ট। ঠিক সেই সময়ই গিয়োকুয়োর ছোট্ট মেয়েটা তার মায়ের কাছে এসে খেলা করছে, আর মাও মাও মনে মনে ভাবছে এই ছোট্ট মেয়েটা কি আদৌ জানে যে তার মায়ের পেটে আরেকজন নতুন অতিথি আসছে। সিনটা বেশ মিষ্টি, তাই না? ঠিক তখনই তাদের পরিচারিকা হোম নিয়াং বলে ওঠে, এবার মনে হচ্ছে আমাকেও শুরু করে দিতে হবে। এই কথা শুনে মাও মাওয়ের মাথায় এক মজার চিন্তা খেলে যায়। ও ভাবছে, হোয়াট, ওনাকেও বিয়ের প্রস্তাব দিয়ে দিল নাকি? মাও মাও এসব ভাবতে ভাবতেই গিয়োকুয়োর ছোট্ট মেয়েটা তার কাছে ছুটে আসে আর ইশারায় তাকে একটা ছবি এঁকে দিতে বলে। মাও মাও তো মাও মাওই, সে সাথে সাথে একটা বিষাক্ত মাশরুমের ছবি এঁকে দেয়। লিটারেলি এটা দেখে হং নিয়াং তাকে বকা দিয়ে বলে, আরে এটা কি আঁকছো? একটা ফুলের ছবি আঁকো। এন্ড ভাই, মাও মাওয়ের এই অদ্ভুত কাণ্ডগুলোই তো ওকে সবার থেকে আলাদা করে তোলে, তাই না? এরপর সিন শিফট হয় আর আমরা দেখি লাকানকে, রাজসভার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সাংঘাতিক রহস্যময় একজন ব্যক্তি। সেই সোজা জিনসির কাছে আসে আর পরের মাসের অনুষ্ঠানে বাগানে নীল গোলাপ লাগানোর জন্য অনুরোধ করে। নীল গোলাপ? জিনসি তো এই ফুলের নাম শুনেই অবাক। সে বলে, নীল গোলাপের কথা তো আমি কখনো শুনিনি, কিন্তু যদি সত্যি এমন কিছু থেকে থাকে তাহলে আমিও সেটা দেখতে চাইব। জিনসির এই উত্তর শুনে লাকান কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। এরপর জিনসে তার বিশ্বস্ত সহকারী গাওশুনকে ডেকে রাজ্যের সমস্ত মালিদের কাছ থেকে নীল গোলাপের ব্যাপারে খোঁজ নিতে বলে। গাওশুন কিছুক্ষণ পরেই ফিরে এসে যা জানায় তাতে জিনসির মাথায় হাত। সে জানায় যে নীল গোলাপ বলে কিচ্ছু হয় না, আর এখন তো গোলাপ ফোটার মরশুমও নয়। এই কথা শুনে জিনসি বেশ চিন্তায় পড়ে যায়। এমন একটা অসম্ভব কাজ কে তাকে সাহায্য করতে পারে? তার মাথায় কেবল একটাই নাম ঘুরতে থাকে, অ্যান্ড গ্যাস হোয়াট, সেই নামটা হলো মাও মাও। এরপর সিন শিফট হয়, জিনসি সাহায্যের জন্য সোজা মাও মাওয়ের কাছে চলে আসে। মাও মাও জিনসির মুখ থেকেই সবটা শোনে আর এক মুহূর্তেই বুঝে যায় যে নীল গোলাপ প্রাকৃতিক ভাবে হয় না। সে বলে, আসলে আমি যখন ভার্ডেগ্রিস হাউসে ছিলাম তখন এইরকমই ফুল বানিয়ে পয়সা রোজগারের জন্য বিক্রি করতাম, তাই এই ব্যাপারে আমার কিছুটা ধারণা আছে। কিন্তু বলুন তো এই ফুলগুলো আপনার কবে লাগবে? জিনসি জানায় যে পরের মাসের অনুষ্ঠানের আগেই এই কাজটা শেষ করতে হবে, আর এই অনুরোধটা করেছে লাকান। লাকান এই নামটা শোনার সাথে সাথেই মাও মাওয়ের মুখটা একদম শক্ত হয়ে যায়। সে বুঝতে পারে এটা আসলে তার জন্য একটা চ্যালেঞ্জ। সে দৃঢ় গলায় বলে, গোলাপ ফুটতে তো 2 মাস সময় লাগে, এই কাজটা নিশ্চয়ই ওই স্ট্র্যাটেজিস্ট লোকটাই দিয়েছে। আমি ওর কাছ থেকে পালিয়ে যাব না, আমি এই কাজটা করব। মাও মাওয়ের চোখে মুখে একটা অদ্ভুত জেদ ফুটে ওঠে, এন্ড অফকোর্স সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে। এরপর মাও মাও সোজা চলে যায় কনসর্ট লিহুয়ার কাছে। এখন কি হতে চলেছে জানো? নীল গোলাপ তাড়াতাড়ি ফোটানোর জন্য মাও মাওয়ের একটা বিশেষ জায়গার দরকার, আর তার মনে পড়ে সেই স্টিম রুমের কথা যেটা সে কনসর্ট লিহুয়ার চিকিৎসার জন্য তৈরি করেছিল। সে লিহুয়ার কাছে গিয়ে ঘরটা ব্যবহার করার অনুমতি চায়। লিহুয়া তো এক কথায় রাজি হয়ে যায়। সে বলে, ওই ঘরটা তো তুমি আমার জন্য বানিয়েছিলে, তুমি অবশ্যই ওটা ব্যবহার করতে পারো। কিন্তু মাও মাওয়ের একটা অদ্ভুত স্বভাব আছে, ও এমনি এমনি কারোর সাহায্য নিতে পারে না। তার কেমন যেন অস্বস্তি হতে থাকে। তাই সে এর বিনিময়ে লিহুয়াকে একটা বই উপহার দেয়, যে বইতে লেখা আছে সম্রাটের কি কি জিনিস পছন্দ। মজার ব্যাপার হলো এই বইটা সে তার পুরনো বাড়ি থেকে পেয়েছিল। লিহুয়া খুশি হয়ে বইটা নেয়, আর মাও মাও তার অসম্ভব মিশনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এবার মাও মাও জিনসিকে পুরো প্ল্যানটা বোঝাতে শুরু করে। সে জিনসিকে বলে, আমরা এই স্টিম রুমের সাহায্যে ফুলগুলোকে বোকা বানাবো। আমরা এই ঘরের ভেতরে এমন একটা পরিবেশ তৈরি করব যাতে ফুলেরা বিভ্রান্ত হয়ে সময়ের আগেই ফুটে যায়। সে বোঝায় যে দিনের বেলায় সূর্যের আলো আর রাতের বেলায় কৃত্রিম উত্তাপ দিয়ে তারা গোলাপের স্বাভাবিক জীবনচক্রকে পুরোপুরি বদলে দেবে। এইসব বোঝাতে বোঝাতে মাও মাও যখন একটা গোলাপের টব সরাচ্ছিল, ঠিক তখনই তার পায়ের গভীর ক্ষতটা খুলে যায় আর ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে জিনসি আর গাওশুনের তো লিটারালি অবস্থা খারাপ। তারা ভীষণ চিন্তিত হয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে মাও মাওয়ের সেবা করার জন্য তার বন্ধু শাওলানকে ডেকে পাঠায়। এন্ড অফকোর্স এই ছোট্ট ঘটনাটা আবারও বুঝিয়ে দেয় জিনসি মাও মাওয়ের জন্য কতটা ভাবে। এরপর মাও মাও, শাওলান আর অন্য পরিচারিকারা মিলে প্রায় 1000-এরও বেশি গোলাপের টপ স্টিম রুমে আনতে শুরু করে। এন্ড ভাই, এই কাজটা যে কতটা কঠিন তা বাইরে থেকে বোঝা সম্ভবই নয়। মাও মাওকে প্রতি রাতে জেগে থেকে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ তাপমাত্রার সামান্য ভুলচুক হলেই সব গোলাপ নষ্ট হয়ে যাবে।
এই কাজটা মাও মাও নিজেই করছিল, কারণ এই সূক্ষ্ম কাজের অভিজ্ঞতা একমাত্র তারই ছিল। অন্য কোনো পরিচারিকা দিয়ে এই রিস্ক নেওয়া সম্ভবই ছিল না। পরের দিন মাও মাও সব টবগুলোকে বাইরে রোদে রাখছিল আর তাতে জল দিচ্ছিল। তখন গাওশন তাদের জন্য তাদের পছন্দের খাবার নিয়ে আসে। এটা দেখে মা মাও আর শাওলান খুব খুশি হয়। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, তারা লক্ষ্য করে যে কনসোর্ট লিহুয়ার কিছু পরিচারিকা দূর থেকে তাদের উপর নজর রাখছে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মাও মাও আর তার সঙ্গীরা দিন রাত এক করে গোলাপগুলোর যত্ন নিতে থাকে। ওই গুপ্তচর পরিচারিকাদের হাত থেকে বাঁচতে মাও মাও একটা দারুণ বুদ্ধি বের করে। সে তার বন্ধু শাওলান আর কনসোর্ট লিহুয়াকে ম্যানিকিওর করে দেয়, মানে তাদের নখে নেল পলিশ লাগিয়ে দেয়। অ্যান্ড গ্যাস হোয়াট, এই নতুন জিনিসটা দেখে অন্য পরিচারিকারা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা নজরদারি করার কথা ভুলেই যায়। এরপর মা মাও কনসোর্ট গিয়োকুয়োর সাথে দেখা করতে যায়। সেখানে হোংনিয়াং তাকে জানায় যে এবারের অনুষ্ঠানে গিয়োকুয়ো অংশ নেবেন না। সে আরো বলে, আমরা তো ওখানে শুধু নতুন কনসর্ট লো লানকে দেখতেই যাচ্ছি। মা মাও সাথে সাথেই বুঝে যায় যে গিয়োকুয়ো তার প্রেগনেন্সি লোকানোর জন্যই এই অনুষ্ঠানে যেতে চাইছেন না। অ্যান্ড ফাইনালি মাও মাও এর অক্লান্ত পরিশ্রম অবশেষে সফল হয়। একদিন সকালে মাও মাও দেখে একটা গোলাপ ফুটেছে। এটা দেখে শাওলান তো আনন্দের চিৎকার করে ওঠে। আর মাও মাও, যে কিনা দিনের পর দিন না ঘুমিয়ে কাজ করে যাচ্ছিল, সেই ফোটা গোলাপটা দেখেই বেচারি ক্লান্তিতে মাটিতে ঢলে পড়ে আর ঘুমিয়ে পড়ে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ফাইনালি সেই বিশেষ অনুষ্ঠানের দিন চলে আসে। জিনশি আর গাওশুন অনুষ্ঠানের কাজে ব্যস্ত থাকার কারণে অনেকদিন পর মাও মাওয়ের সাথে দেখা করতে আসে। মাও মাওয়ের চোখের নিচের কালি দেখে তারা দুজনেই চমকে যায়। তার এই অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল সে কি লেভেলের পরিশ্রম করেছে। অনুষ্ঠানের নতুন কনসার্ট লো ল্যানের আগমন ঘটে। তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ। তার বাবা শিসুই সম্রাটকে বলেন, আমার মেয়ের যদি আরো সুন্দর হওয়ার প্রয়োজন থাকে তবে দয়া করে জানাবেন। এরপর জিনশি মাও মাওয়ের তৈরি করা বিভিন্ন ধরনের নীল গোলাপ সম্রাটের সামনে পেশ করে। গোলাপগুলো দেখে সম্রাট অত্যন্ত খুশি হন এবং বলেন, এগুলো সত্যিই খুব সুন্দর। জিনশির এই সাফল্য দেখে রাজসভার অনেকেই তাকে হিংসে করতে শুরু করে, কিন্তু জিনশির চিন্তা অন্য জায়গায়। সে মনে মনে ভাবছে, এই লাকান লোকটা কি ভাবছে সেটাই তো বোঝা মুশকিল। একদিকে যখন এসব চলছে তখন আমরা লাকানকে দেখি। সে তার হাত একজন অফিসারের টুপিতে মুছে নিয়ে সেই টুপিটা আবার তার মাথায় পরিয়ে দেয়। তার মুখে একটা চরম বিরক্তির ছাপ। সে ভাবছে, আমি তো ওকে উস্কানোর জন্য কাজটা দিয়েছিলাম, ভাবিনি যে ও সত্যি সত্যি এটা করে ফেলবে। অন্যদিকে মাও মাওয়েরও হুঁশ ফেরে। জিনশি তার জন্য একটা নীল গোলাপ নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, তুমি আসলে এটা করলে কিভাবে? মাও মাও বলে, এই সব গোলাপ আসলে সাদা ছিল, আমি এগুলোর মধ্যে রং ভরে দিয়েছি। জিনশি অবাক হয়ে বলে, তাহলে ওই টবে এত রকমের রঙের গোলাপ ছিল? মাও মাও উত্তর দেয়, এগুলোকে রং করা সহজ ছিল, কিন্তু সময়ের আগে ফোটানোটা ছিল আসল চ্যালেঞ্জ। আমি জানতাম এগুলো দেখে অনেকেই ঝামেলা করতে পারে, তাই আমি আগেই সম্রাটের কাছে গিয়ে সব সত্যিটা বলে দিয়েছিলাম। আর সম্রাট নীল গোলাপের পেছনের সত্যিটা জেনে খুব খুশি হয়েছিলেন। জিনশি তখন তার নখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি তো নেল পলিশ লাগাও না, আজ লাগিয়েছো দেখছি। মাও মাও মনে মনে ভাবে, যদি বালসাম আর উডসোরেল পেতাম তাহলে রংটা আরো সুন্দর করতে পারতাম। এই দুটো জিনিস মিশিয়ে নখে লাগালে একটা গভীর লাল রং তৈরি হয়। এই কথা ভাবতে ভাবতেই সে গাওশুনকে জিজ্ঞেস করে, আমি আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কি হয়ে গেছে? গাওশুন উত্তর দেয়, হ্যাঁ, তুমি যা বলেছিলে সেই কাজটা হয়ে গেছে। মাও মাও মনে মনে বলে, ঠিক আছে, এখন সবকিছু প্রস্তুত, এবার শুধু ওই জঘন্য বদমাশটাকে ধরার অপেক্ষা। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা লাকানের ব্যাপারে একটি অদ্ভুত সত্যি জানতে পারি। শোনো, লাকান ছোটবেলা থেকে মানুষের মুখ ঠিক করে দেখতে পায় না। তার কাছে পুরুষদের মুখ হলো কালো পাথরের মতো আর মহিলাদের মুখ সাদা পাথরের মতো। এন্ড ভাই, এমনকি তার সেনাবাহিনীর সঙ্গীদেরও সে দাবার গো খেলার ঘুটির মতো দেখে। এই কারণেই মিলিটারি রণকৌশল তার কাছে জলের মতো সোজা। সে জানে কোন ঘুটি কোথায় চালতে হবে, কে তাকে প্রত্যাখ্যান করলো বা কে পছন্দ করলো তাতে তার কিছুই এসে যায় না, কারণ সে তার ঘুটিগুলোকে সঠিক জায়গায় চালতে জানে। কিন্তু তার এই বর্ণহীন জীবনে একটা মাত্র জিনিস তার স্মৃতিতে গেঁথে আছে, একটা বিশেষ গভীর লাল রং। এরপর আমরা লাকানকে দেখতে পাই যে সমস্ত পরিচারিকাদের হাতের দিকে তাকিয়ে আছে। মাও মাওয়ের করে দেওয়া ম্যানিকিওর তো সবার হাতেই শোভা পাচ্ছে, কিন্তু লাকানের কাছে সেই রংগুলো খুব ফিকে মনে হচ্ছে। সে মনে মনে বলছে, আমার স্মৃতিতে যে গভীর লাল রংটা আছে এটা সেটা নয়, ওটা ছিল বালসাম ফুলের কোমল রং। এই কথা ভাবতে ভাবতে তার চোখ পড়ে মাও মাওয়ের হাতের ওপর। সে দেখতে পায় সেই গভীর লাল রং, ঠিক যেই রংটা তার স্মৃতিতে ছিল। আর সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটে। হাজারো পাথরের মুখের ভিড়ে সে প্রথমবার একটা মুখ স্পষ্ট দেখতে পায়। অ্যান্ড গেস হোয়াট, সেটা আর কেউ নয়, আমাদের ওয়ান অ্যান্ড অনলি মাও মাওয়ের মুখ। তার চারপাশের জিনশি, গাওশুন সবাই ঝাপসা হয়ে যায়, শুধু মাও মাওয়ের মুখটাই সে পরিষ্কার দেখতে পায়। আর এই অসাধারণ আর রহস্যময় মুহূর্তটার সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, লাকানের সাথে মাও মাওয়ের কি সম্পর্ক? কেন সে শুধু মাও মাওয়ের মুখে দেখতে পেল? অ্যান্ড অফকোর্স এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের পরের এপিসোডের জন্য অপেক্ষা করতেই হবে।
হবে। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।